নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিওতে অতি অবশ্যই দু একটা ট্রান্সফার নিউজ রয়েছে, ইস্টবেঙ্গলের খবরও রয়েছে এবং আইএসএল এর কিছু খবরও রয়েছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব করছেন না অনেকে, ভিডিও হয়তো দেখছেন, প্লিজ ডু সাবস্ক্রাইবটা করে ফেলুন, তাহলে আমি আর একটু উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। আপনাদের থেকে কমেন্ট পেলেও বেশ ভালো লাগে, দারুণ লাগে। তবে ভিডিও শুরুতেই জানিয়ে রাখি যে ৭৭তম সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। আপনাদের চিন্তা ভাবনা স্বাধীন হোক, এবং গণতান্ত্রিক এই দেশে যেন গণতন্ত্র বজায় থাকে, সেই চেষ্টা আমরা সকলে যেন করতে পারি, এই আশা রেখে আমার আজকের এই ভিডিও শুরু করব। প্রথমে আপনাদেরকে জানাবো যে বিভিন্ন দলই, আইএসএল এর বিভিন্ন দল, সে এফসি গোয়া হোক, কেরালা ব্লাস্টার্স হোক, তারা একের পর এক প্লেয়ারকে, বিদেশি প্লেয়ারকে বিশেষ করে তারা ছেড়ে দিচ্ছে। একমাত্র যদি বলতে হয় তাহলে বলতে হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, যারা কোনো প্লেয়ারকে এখনো পর্যন্ত ছাড়েনি বা ছাড়বে বলেও কোনো কথা শোনা যাচ্ছে না। যেটা হতে পারে, যেটা হচ্ছেও, ইস্টবেঙ্গল নতুন একজন প্লেয়ারকে অলরেডি বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে। আপনারা সবাই জানেন যে ইউসুফ ইসেজারি তাকে সাইন করিয়েছে। তো এই স্পেনীয় মরক্কান ফুটবলারকে সাইন করিয়ে দিয়েছে। তার ভারতে চলেও হয়তো আসবে আর মানে ঘন্টা কয়েকের মধ্যেই। তো এই প্লেয়ারটি এসে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের অ্যাটাক অনেক শক্তিশালী হবে এমনটা ধারণা করা হচ্ছে। এবং আইএসএল এর ম্যাচগুলো যেহেতু সিঙ্গেল লেগ ম্যাচ হচ্ছে, তাই প্রত্যেকটা ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হবে ইস্টবেঙ্গলের কাছে। কারণ ইস্টবেঙ্গল অন্যান্য টিমগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, যেহেতু প্রত্যেকেই বিদেশিদের ছেড়ে দিচ্ছে। অলমোস্ট এভরি টিম কি চাইছে যে তাদের ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে। একদিকে এটা যেমন ভারতীয় ফুটবলের জন্য ভালো, তেমনি ওই টিমগুলো অনেক বেশি দুর্বলও হয়ে যাচ্ছে। এটা তো ঠিকই যে বিদেশি প্লেয়াররা যে মানের বা তারা যে খেলাটা খেলে, সেটা আমাদের ভারতীয় ফুটবলাররা প্রত্যেকে তেমনটা যে খেলবে সেই মানের এমনটা নয়। হ্যাঁ, কারো কারো মান সত্যিই খুবই ভালো, আমাদের ভারতীয় ফুটবলাররাও অনেক ভালো মানের আছে, সেটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। তবে এটা ঠিক যে ভারতীয় স্ট্রাইকার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ফুটবলারদের কাছে কিন্তু এটা একটা বড় সুযোগ চলে আসছে যে নিজেদেরকে প্রমাণ করার। যখন বিদেশিরা আসছে না, যখন একটা টিম ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে, টোটাল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে নামবে, ধরুন মোহামেডান, ধরুন উড়িষ্যা এফসি, এফসি গোয়াও খুব সম্ভবত তারা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলবে। সমস্ত বিদেশিকে অলমোস্ট তারা রিলিজ দিয়ে দিয়েছে। কেরালা ব্লাস্টার্স, তারা ম্যাক্সিমাম বিদেশিকে রিলিজ দিয়ে দিয়েছে, এর মধ্যে তাদের একজন ইনক্লুশনও হয়েছে বিদেশি। তো সেটা জানাবো আপনাদেরকে। তো সেই সময় ভারতীয় ফুটবলারদের জন্য এটা কিন্তু পড়ে পাওয়া ১৪ আনা, আমি বলবো যে তাদের জন্য বড় একটা সুযোগ নিজেদেরকে প্রমাণ করার। কারণ এবার অনেক টিমই কিন্তু পে কাট করছে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া। এবং আগামী মরশুমে কিন্তু এটা ধরে রাখুন যে এই যে পে কাট হচ্ছে না, ফলত ফুটবলারদের বেতন কিন্তু আগামী বছরও খুব বেশি বাড়ানো হবে না। এবং বেতন কিন্তু আরো বরং কমিয়ে দেওয়ারই চেষ্টা করবে ক্লাবগুলো। কারণ তারা ইতিমধ্যেই জানিয়েছে, দাবি জানিয়েছে যে হিউজ টাকা দিয়ে ভারতীয় ফুটবলারদেরকে নেওয়া হচ্ছে, যেটা হয়তো তাদের দাম নয়। ১০ টাকার ফুটবলার কেউ কেউ মজা করে বা কটাক্ষ সুরে বলে ১০ টাকা ফুটবলারকে ১০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তো এটা জেনে রাখুন যে ভারতীয় ফুটবলাররা যদি এই মরশুমে ভালো পারফরমেন্স করতে পারে, যে বা যারা ভালো পারফরমেন্স করতে পারবে তাদের কপাল খুলবে, বাকিদের কিন্তু কপাল পূর্বে বই মানে কমবে না, এটুকু আমি বলতে পারি এখন থেকে যেটা দেখতে পাচ্ছি। আগামী মরশুমেও কিন্তু ভারতীয় ফুটবলের যে বিরাট কিছু উন্নতি হয়ে যাবে এমনটা নয়। তো সেই জায়গায় এই যে পে কাট একবার হয়ে যাচ্ছে, কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে যারা কাজ করেছে না, তারা জানে যে একবার যেটা কমে সেটা বাড়তে বহুত সময় লাগে। তো ভারতীয় ফুটবলেও কিন্তু তেমনটাই মানে আশঙ্কা যে এই যে ভারতীয় ফুটবলাররা ৫ কোটি, কেউ ৪ কোটি, কেউ ১০ কোটি পর্যন্ত, সেটা হয়তো তার ধারে কাছে তার ফুটবল স্কিল নয় বা সে তেমন মানের প্লেয়ার নয়, কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। একটা টিম তাকে নিতে চাইছে, তো আরেকটা টিম ঝাঁপ দিয়ে পড়ে তার দাম বাড়িয়ে দিচ্ছে। সেটা কিন্তু পরের মরশুমে হবে না। কারণ ক্লাব জোটগুলো ইতিমধ্যে বলে রেখেছে যে হিউজ টাকা দিয়ে ফুটবলারদের কেনা এবং সেক্ষেত্রে বেতন কাট করতে হবে। ফলত এবার ভারতীয় ফুটবলারদের সামনে বড় সুযোগ। এই ১৩-১৪টা ম্যাচ, যে কটা ম্যাচে তারা পাক না কেন, প্রত্যেকটা ম্যাচে নিজেদেরকে প্রুফ করার সুযোগ পেয়ে যাবেন আ প্রত্যেক ভারতীয় ফুটবলার। এবং স্ট্রাইকারদের সামনে তো বড় সুযোগ। কারণ এতদিন সমস্ত টিমই অলমোস্ট বিদেশি স্ট্রাইকারদেরকে নিয়েই খেলে এসছে। তো সেই জায়গায় ভারতীয় স্ট্রাইকাররা সুযোগই পাচ্ছিল না।
যে কারণে ভারতীয় টিম একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, স্ট্রাইকারের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা যেমন ভারতীয় টিম বিল্ড আপ করতে সহযোগিতা করবে এই আইএসএল, যেখানে ম্যাক্সিমাম ভারতীয় ফুটবলারদেরকে দেখে নেওয়া যাবে, স্ট্রাইকারদেরকে দেখে নেওয়া যাবে, নিজেদেরকে প্রুফ করার সুযোগ পাবেন ভারতীয় স্ট্রাইকাররা। পাশাপাশি এদের মধ্যে যে বা যারা ভালো খেলতে পারবে, দাগ কাটতে পারবে, তারা কিন্তু আগামী দিনে ভারতীয় দলে সুযোগ পাওয়ার বা দরজাটা খোলারও সুযোগ পেয়ে যাবেন। তো এবার এটা তারা ঠিক করবেন তারা কিভাবে খেলবেন। এবার আসা যাক, আপনাদের বলছিলাম যে কেরালা ব্লাস্টার্সে একজন বিদেশি ইনক্লুশন হয়েছে 22 বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়েছে তারা বিদেশি, এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ভারতীয় তাকে নেওয়া হয়েছে, রাউলিং বর্জেস, যিনি ইস্টবেঙ্গল দলেও খেলে গিয়েছেন, বহু টিমেই খেলেছেন। তো বেশ কিছুদিন তিনি ক্লাবহীন ছিলেন, তো ফ্রি প্লেয়ার হিসেবেই কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করালো কেরালা ব্লাস্টার্স। এর পাশাপাশি 22 বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে তারা সাইন করিয়েছে, বিদেশি ইনক্লুশন বলছিলাম, মার্লেন রুস ট্রুজেল। 22 বছর বয়সী মার্লেন রুস জার্মানির অনূর্ধ্ব 18 আন্ডার 18 টিমে কিন্তু পারফর্ম করেছে, খেলেছে। তো এখানে প্লেয়ারটিও ফ্রি প্লেয়ার হিসেবেই ছিল, তো তাকে সাইন করিয়েছে কেরালা ব্লাস্টার্স। এবার যদি ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা আসা যাক, আইএসএল সূচি এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ সেটা কিন্তু মে মাসে হবে, এবং ডেটটাও জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে 3rd মে। কারণ এপ্রিলে ইলেকশন পড়ে যাবে, তারপরে ধরুন ক্রিকেট রয়েছে, টি20 বিশ্বকাপ রয়েছে, তো এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে, এবং যেটা শোনা গিয়েছিল যে প্রথম যে ফিক্সচার হচ্ছিল তাতে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু হওয়ার কথা ছিল, কারণ দীর্ঘদিন খেলা বন্ধ ছিল। কেউ কেউ মনে করছিলেন তাতে হয়তো খেলাটা শুরুই হবে এমন একটা ম্যাচ দিয়ে যাতে একটা হাইপটা বেড়ে যায়, ফুটবলের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে সেটা কোনো টিমই, ইস্টবেঙ্গল বা মোহনবাগান, কেউই সেটা চাইছে না যে প্রথম ম্যাচই বড় ম্যাচ হোক। তারা 2-4টে ম্যাচ খেলে নিয়ে, অন্তত একটা প্রস্তুতি খেলে নিয়ে তারপর তারা ডার্বি খেলতে নামতে চাইছে। সে কারণেই এই ম্যাচটা মে মাসে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যেই সময়ে আইএসএল একেবারে মধ্য গগনে থাকবে সেই সময় হবে 3rd মে হবে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি। তবে সেই ডার্বিটা কিন্তু কারোরই হোম বা অ্যাওয়ে হবে না বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। অর্থাৎ দুটো দলই যৌথভাবে হয়তো সেই ডার্বি আয়োজন করতে পারে 3rd মে। এছাড়া ফিক্সচার এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, কারণ দু একটা টিম এখনো পর্যন্ত তাদের হোম গ্রাউন্ড জানিয়ে উঠতে পারেনি। যেমন মহামেডান, তারা কি করবে, কিশোর ভারতী তাদের হোম গ্রাউন্ড হবে কি হবে না সেটা নিয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলছে। আমার যেটা মনে হয় যে দড়ি টানাটানি চলছে যাতে একটু খরচাটা কমানো যায়, মাঠের ভাড়াটা, স্টেডিয়ামের ভাড়াটা যাতে কমানো যায়, সেটাই চেষ্টা তারা করে চলেছে। তো দড়ি টানাটানি চলছে, যেই মুহূর্তে তারা ফাইনাল করে ফেলতে পারবে সেই মুহূর্তে তারা জানিয়ে দেবে, তো ফিক্সচারও ঘোষণা হয়ে যাবে খুব দ্রুতই হয়ে যাবে। তবে ক্লাবগুলোকে টেন্টেটিভ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, কারণ 14ই ফেব্রুয়ারি থেকে ম্যাচ শুরু হবে। টেন্টেটিভ একটা জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলোকে যে কেমন কি ম্যাচ পড়তে পারে, তো সেই অনুযায়ী তারা প্রস্তুতি সেরে নিচ্ছে। আহ, তারা প্র্যাকটিসে রয়েছে। মোহনবাগান যেমন একের পর এক প্র্যাকটিস ম্যাচ খেলে চলেছে, তাদেরকে ফার্স্ট ম্যাচ খেলতে হবে তারা জানে। ইস্টবেঙ্গল দু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তবে সেই অর্থে প্র্যাকটিস ম্যাচ এখনো পর্যন্ত তারা খেলেনি। আগামী দিনে আশা করব যে তারা আরো কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিজেদেরকে প্রস্তুত করবে। ইন বিটুইন ইস্টবেঙ্গল এই যে ডার্বি জয় পেল ইস্টবেঙ্গলের ছোটরা, আরএফডিএল এর ডার্বি, সেটা তো খুব উচ্ছ্বাস দেখা গিয়েছে। বছরের প্রথম ডার্বিতেই জয় পেয়েছে তরুণ ফুটবলাররা। রিকি সিং জোড়া গোল করে ডার্বির নায়ক, অসম্ভব ভালো খেলেছে। কালকের দিনটা ইস্টবেঙ্গলের ছিল, কারণ ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি বাংলা দলকে তার একমাত্র গোলে জিতিয়েছে। তো এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গল প্লেয়ারদের জন্যও গর্বের বিষয় যে তাদের এই উইঙ্গার সে গোল পাচ্ছে, যথেষ্ট ভালো খেলছে সায়ন। সায়ন কলকাতা লিগেও যথেষ্ট ভালো খেলেছে। আমি কালকের ভিডিওতেও বলেছি যে সায়নকে সিনিয়র টিমে অতি অবশ্যই তাকে গুরুত্ব দিয়ে নামানো উচিত, অস্কার ব্রুজের একটু দেখা উচিত এই দিকটা। সায়ন, ডেভিড, এরা যাতে আরো বেশি করে গেম টাইম পায়। তো দেখা যাক এবারের আইএসএল এ ঠিক কি হয়। আর নিঃসন্দেহে বলবো যে যাই হোক না কেন, যাই হচ্ছে ভালোই হবে আশা করা যায়। আইএসএল এর দামামা বাজতে চলেছে, দামামা বেজে গিয়েছে ইনফ্যাক্ট। মানে ফিক্সচারটা এলে আরো বেশি জোরদার হবে, আরো বেশি আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর বলবো যে জানুয়ারি মাসও শেষ হতে চললো, এরপরে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি থেকে ম্যাচ, তো প্রস্তুত হয়ে নিন, আপনি একটু গা ঘামিয়ে নিন। ভিডিওটা শেষ করব, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও বলবো যে অতি অবশ্যই যারা দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, আপনি মেম্বারশিপ নিতে গেলে পয়সা লাগবে, খুবই সামান্য। আপনি মেম্বারশিপও নিতে পারেন, আর হাইপ দেবেন প্লিজ।
থ্যাংক ইউ। Audio Jungle.